ভাষার মাস ফেব্রুয়ারি। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা শহীদদের, যাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল। এরপর ৭১-এর যুদ্ধজয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, পেয়েছি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। একসময়ের তলাবিহীন ঝুড়ি এই বাংলাদেশ এখন সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই সার্বিক চিত্র তুলে ধরতে আমাদের নিয়মিত আয়োজন উন্নয়নে বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি মানসুর। দেশের উন্নয়ন চিত্র তুলে ধরতে আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এবং সুফি ফারুক ইবনে আবু বকর, প্রতিষ্ঠাতা গুরুকুল ও তথ্য প্রযুক্তিবিদ। আমি অতিথিদের সাথে কথা বলবো, তবে তার আগে কিছু মেগা প্রকল্প নিয়ে নির্মিত একটি প্রতিবেদন দেখে আসি। সবুজ শ্যামল অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশ। মাত্র কয়েক দশক আগেও বিশ্বে বাংলাদেশের পরিচয় ছিল তলাবিহীন ঝুড়ি। অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, দারিদ্র্যের হার কমানো, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতে অভূতপূর্ব সাফল্যের কারণে দরিদ্র দেশের বদনাম ঘুচিয়ে সারা বিশ্বে অনন্য উদাহরণ আজ বাংলাদেশ। গত ১০ বছরে বাংলাদেশ সরকার কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু করে। অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে এগুলো বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে অন্যতম স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব। একসময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্ত জুড়ে দাঁড়িয়ে। সময়কে উপেক্ষা করে সেতু দিয়ে ছুটবে বাস, ট্রাক, ট্রেন সব। সেতুটি চালু হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি ১ থেকে ১.৫% বাড়বে। দারিদ্র্যের হার কমবে 0.84%। নতুন করে গড়ে উঠবে ভারী শিল্প কারখানা। আজকে দৃশ্যমান পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল বা রূপপুর পারমাণবিক কেন্দ্রের মতো যে বিষয়গুলো হচ্ছে, এতে হবে কি, আপনি পদ্মা ব্রিজ মানে এটা যেমন আমাদের গর্বের বিষয়, একই সাথে আপনার জিডিপি বেড়ে যাবে। আপনার গুড কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার আপনাকে হেল্প করবে টু গ্রো মোর। এই জায়গাগুলোতে আমাদের খারাপ দিক অনেক আছে, লিমিটেশনস অনেক আছে, আমাদের সেগুলোকে ওভারকাম করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীতে একটি উন্নত বিশ্বের একটি দেশ হবে। এদিকে যানজটের রাজধানীতে দ্রুত যাতায়াতের স্বপ্ন পূরণের সারথি মেট্রো রেলের খুঁটির উপর বসে যাচ্ছে রেলপথ বসানোর ভায়াডাক্ট। এই ট্রেনগুলো উভয় দিক থেকে ঘন্টায় ৬০,০০০ যাত্রী টানবে। মেট্রো রেলে প্রতিটি স্টেশন হবে ৩ তলা। সিঁড়ি বেয়ে প্রথমে উঠতে হবে ২য় তলায়, সেখানে টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধাই থাকবে। প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। এছাড়া যোগাযোগ ব্যবস্থায় সারা দেশে অভাবনীয় উন্নতি হয়েছে। যোগাযোগের উৎকর্ষতায় বৃদ্ধি পেয়েছে জীবন গতি। এত অল্প সময়ের মধ্যে একটি দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সত্যি চোখে পড়ার মতো। পায়রা সমুদ্র বন্দর দক্ষিণাঞ্চলের জন্য সুবারতা নিয়ে এসেছে। এই বন্দরকে কেন্দ্র করে একসময়ের অবহেলিত দক্ষিণাঞ্চল পরিণত হয়েছে আলোকিত জনপদে। ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দর নির্মাণ কাজকে কেন্দ্র করে পাল্টে যেতে শুরু করেছে পটুয়াখালী, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের চিত্র। এখন এই মুহূর্তে আমাদের যে ইম্পোর্টগুলো হয়, এটা হয় থ্রু সিঙ্গাপুর আর নাহলে শ্রীলঙ্কা, এই দুটো জায়গার থেকে হয়। এতে আমরা এই আমদানিতে প্রায় ৭ থেকে ১০ দিন পিছিয়ে পড়ি। আবার রপ্তানি করতে গেলে একইভাবে ৭ থেকে 10 দিন। তার মানে আপনি টোটাল হ্যান্ডলিং অ্যান্ড আদার্স যদি ধরেন, ১ মাস চায়নার থেকে আমি ১ মাস পরে রপ্তানি করতে পারি। একই পণ্য একই সময় অর্ডার দিয়েছে, এই ১ মাস যে পয়সাটা খাটছে সেটার একটা ইন্টারেস্ট আছে, কস্ট আছে, সেই ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যখনই পায়রা বন্দর বা ডিপসি পোর্ট হয়ে যাবে, তখন স্ট্রেইট ওয়েতে ট্রানজিট না হয়ে সরাসরি আমদানি রপ্তানি কাজটা হবে। এই সময়টাকে আপনি বাঁচাতে পারবেন। তখন যে অর্ডারগুলো আমরা এখন ধরতে পারছি না, সেগুলো চলে যায় হয় ভিয়েতনামের কাছে, টার্কির কাছে, চায়নার কাছে, সেগুলো তখন আমাদের কাছে আসবে। এছাড়াও সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হয়ে গুন্দুম পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প,
এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লা ভিত্তিক রামপাল থার্মাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। এই মেগা প্রকল্পের বাইরেও 2030 সালের মধ্যে মোট 30,000 হেক্টর জমিতে মোট 100টি অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেড প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। 100 উন্নয়নের মাঝে বাদ সাধে বিশ্ব মহামারী করোনা। সবকিছু যেন ওলটপালট হয়ে যায়, সকলের জীবনযাত্রায় আসে পরিবর্তন। বিশ্ব মহামারী করোনায় সারা বিশ্ব যখন বিপর্যস্ত, সেখানে বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে দারুণ সফলতা দেখিয়েছে। নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ 20 দেশের মধ্যে স্থান পেয়েছে। হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে করোনার টিকা এসেছে। অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান শুরু করেছে সরকার। আমাদের দেশের জনগণের দায়িত্ব এবং কর্তব্য যে ভ্যাকসিনটা নিয়ে করোনা মুক্ত হওয়া। এখানে যে ব্যবস্থাপনাটা, আমি রেজিস্ট্রেশন করে আসার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি করোনার টিকা দিতে পেরেছি, এটি একটি ভালো দিক। প্রথম দিকে অনেকের মধ্যে অনীহা দেখা গেলেও এখন সবাই উৎসাহ নিয়ে টিকা গ্রহণ শুরু করেছে। এই বিপর্যয় কাটিয়ে মানুষ তার চেষ্টা, মেধা আর অধ্যাবসায় দিয়ে গড়ে তুলবে এক নতুন বাংলাদেশ। প্রতিবেদনে আমরা বেশ কিছু মেগা প্রকল্প দেখলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে একই সাথে এত বড় বড় প্রকল্প কেন, কতটা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? তো আপনি যে প্রশ্নটি করেছেন এটা আমি একটু দুই ভাগে উত্তর দিতে চাই। প্রথমত হচ্ছে, আমি মনে করি এই যে বৃহৎ অবকাঠামোগত আমাদের যে প্রকল্পগুলো, সেটা বাংলাদেশের মতন একটি স্বল্পোন্নত দেশ, যেটি কয়েকদিনের মধ্যেই আপনার উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে, সেটার তাৎপর্য আসলে দুই দিক থেকে বিবেচনা করতে হবে। প্রথমত যেই ইম্প্যাক্টটা হবে সেটি হচ্ছে আমরা বলি এনেবলিং ফ্যাক্টর, অর্থাৎ এই প্রকল্পগুলো কিন্তু শুধু একটি ব্রিজ যে দুটো নদীর বা পানির দুই পাশের দুটি অঞ্চলকে জোড়া লাগাচ্ছে তাই কিন্তু না। আপনার এটা সুদূর প্রসারী যে অর্থনৈতিক এটার প্রভাব, সেটাও আপনার দেখতে হবে। যেরকম আমরা আপনাদের তথ্যচিত্র, যেটি খুব সুন্দরভাবে বানানো হয়েছে বাই দ্য ওয়ে, এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে বাংলাদেশের সাউথ ওয়েস্ট যে অঞ্চল, সেই জায়গার মধ্যে কী ধরনের অর্থনৈতিক বিপ্লব হওয়ার সম্ভাবনা আছে এই পদ্মা ব্রিজ হওয়ার কারণে। আমাদের হিসাব মতে মোটামুটি 2 কোটি মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব হবে যখন এই পদ্মা সেতুতে আপনার যান চলাচল শুরু হয়ে যাবে। তথ্যচিত্রে দেখে আসলাম যে আমাদের মিনিমাম 1.5% আমাদের জিডিপিও বাড়তে যাচ্ছে। অর্থাৎ একদিকে আমরা এই বৃহৎ অবকাঠামোগত প্রকল্পগুলোর কারণে মানুষের জীবনের ভাগ্যোন্নয়ন, মানুষের জীবনকে আরও উন্নত করে তোলা, এটি আমরা সফলভাবে করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশের মতন একটি, যেটা আমি বলছিলাম স্বল্পোন্নত দেশের জন্য কিছু মেসেজিংও দরকার হয় যে আমরা পারি, আমরা চাইলে আমরা করতে পারবো। এই যখন পদ্মা ব্রিজটা নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এটি নিয়ে একটি বড় ষড়যন্ত্র হয়েছিল, তখন কিন্তু অনেকেই বলছিল কি দরকার বাংলাদেশের মতন একটি স্বল্পোন্নত দেশ, অবশ্য ওই ভাষায়ও বলেনি, তারা আরও খারাপ ভাষায় বলেছে যে বাংলাদেশের মতো একটা গরিব দেশ, এত বড় প্রকল্প করার দরকারটা কি। তো এই যে আমরা যখন শেষমেশ এটি করে ফেললাম এবং সারা বাংলাদেশের মানুষের মধ্যে আপনি একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু সেদিন তৈরি হলো, যেদিন 10ই ডিসেম্বরে স্প্যানগুলো সব জোড়া লেগে গেল, 41তম স্প্যানটি বসলো। এর মধ্যে থেকে কিন্তু মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাসের জন্মগ্রহণ করলো যে বাংলাদেশ কিন্তু চাইলে পারে। অর্থাৎ আমরা কোনো একটি দরকারের দিকে তাকিয়ে আমরা আগে চিন্তা করতাম আমরা কি এটা করতে পারবো, অন্য দেশ পারে, আমরা তো পারি না। এখন কিন্তু মেন্টালিটির জায়গা থেকেও সাইকোলজিক্যালিও আমাদের মধ্যে ওই চেঞ্জটা আসছে যে আমরা একটি কঠিন কাজকেও আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করা শুরু করছি। এবং আপনাদের তথ্যচিত্রের শেষে যে কথাটি উঠে আসলো যে একটি নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের যে আত্মবিশ্বাস দরকার নতুন বাংলাদেশ হওয়ার জন্য, সেই আত্মবিশ্বাসগুলো কিন্তু এই ধরনের বৃহৎ প্রকল্পগুলো করার কারণে আমাদের মধ্যে দিন দিন চলে আসছে। আমরা বাংলাদেশের বাইরে গেলে আপনার বিভিন্ন মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড ট্রেন, এগুলোতে উঠি, ভাবি আমার দেশে এগুলো কবে হবে এখন এটা প্রশ্ন না, আমরা জানি যে এটা 2022 সালের মধ্যেই হতে যাচ্ছে। সবাই বলে যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের চিত্রটি আসলে কেমন, আর এখানে আর্থসামাজিক চ্যালেঞ্জ কতখানি আছে বলে আপনি মনে করেন? ফরহাদ ভাই যেটা বলেছেন আমি একটু এক্সটেন্ড করবো, এটা খুব সাধারণ মানুষের জন্য এক কথাই যদি বলতে চাই, দেখেন বড় ব্রিজ হচ্ছে, বড় রাস্তা হচ্ছে, এতে আমার কি? আমার ব্যাপারটা হচ্ছে এই সার্বিক উন্নয়নটা হচ্ছে কিন্তু আপনার ব্যক্তিগত পুঁজি সংগ্রহের জন্য। যদি আমরা বলি যে পদ্মা সেতু হলে আমার লাভ কি হবে, আমার ব্যক্তিগত লাভটা হচ্ছে আমার সক্ষমতা যদি 50 হতো, এখন পদ্মা সেতু আরও 50 যোগ করে দিচ্ছে, বা অন্য আরও একটা প্রকল্প আরও 50 যোগ করে দিচ্ছে। এখন আপনার কথায় আসি, একটু মানে হয়তো আমাদের মন খারাপ হতে পারে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলি যদি আপনি দেখেন সারা বিশ্বে, এই জায়গাগুলিতে যেখানে ডিক্টেটরশিপ না, মানে একটু গণতন্ত্র বা সবার মতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই,
সেই দেশগুলি দেখবেন যে এক ধরনের মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে আমাদের ডেভেলপমেন্টের সাথে এক ধরনের কি বলবো যে আমাদের ইনডিসিশনস থাকে, সেটা জনগণের হোক, সেটা সরকারের হোক, বিভিন্ন মতামতের ক্ষেত্রে হোক। এটা চট করে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোঝা যায় না, কিন্তু এটা কিন্তু আমাদের এক ধরনের সোশ্যাল কনফ্লিক্ট কিন্তু আমাদের থাকে, এবং সেটার মধ্যে থেকেই কিন্তু বাংলাদেশে সেই উন্নয়নটি করতে হয়েছে। এবং তার চেয়ে বড় কথা, একটি গণতান্ত্রিক অবস্থা বজায় রেখে তাদের সেই মতামতের ভিত্তিতে বা সকলের একটা সমন্বিতভাবে এই ডেভেলপমেন্টটি শেখ হাসিনাকে করতে হয়েছে। তো এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। যে সকল মেগা প্রকল্প নিয়ে আমরা কথা বলছি এর কোনোটাই নির্দিষ্ট সময়ে শেষ হয়নি, ঠিক তেমনি বাজেট বৃদ্ধির বিষয়টাও চলে আসে। এ বিষয়ে আপনার মতামত কি? এটি উন্নয়নের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়, যে যখনই আপনি কোনো বৃহৎ প্রকল্প করতে যাবেন সবসময় দেখা যায় আমাদের যে প্রাক্কলিত হিসাবগুলো থাকে তার থেকে খরচ কিছুটা বাড়বে, এবং সময়ও দেখা যায় যেই সময়কে মাথায় রেখে আপনি শুরু করবেন তার থেকে বিভিন্ন কারণেই কিন্তু সময়গুলো একটু বেড়ে যায়। তো বাংলাদেশের মতন দেশের ব্যাপারে যখন আমরা এই প্রশ্নটি করি তখন আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আমাদেরকে দেখতে হবে রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশটা, অর্থাৎ আমাদের এই প্রকল্পগুলোর বেশিরভাগ কাজই কিন্তু শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বিতীয় শাসনামল, অর্থাৎ 2009 থেকে ওনার যে শাসনামল সেই সময় থেকে অন্তত পরিকল্পনাগুলো শুরু হয়েছিল তখন থেকেই। এর মধ্যে আপনাদের হয়তো মনে আছে যে যুদ্ধ অপরাধের বিচারকে কেন্দ্র করে ধর্মীয় কিছু বিষয়ে উগ্রতা উস্কে দিয়ে এবং শেষমেশ আপনার 5ই জানুয়ারি 2014 যে নির্বাচন ছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে, এবং তার ঠিক এক বছর পূর্তিতে 2015 সালের শুরুর দিকেও আমরা একটি লম্বা স্পেলের মধ্যে দিয়ে গিয়েছিলাম যখন আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না। তখন আমাদের সরকারকে শুধুমাত্র একটি সরকারের যে দায়িত্বগুলো তার বাইরে যে অনেক কাজ করতে হয়েছে উগ্রবাদী সংগঠনগুলোকে মোকাবেলা করতে। তো এগুলোর যেরকম একটা ইম্প্যাক্ট পড়ে প্রতিটি ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে, আপনার তো মনে আছে যে প্রায় 2 মাসের মতন মানুষ তো বাসা থেকেও বের হতে ভয় পাচ্ছিলেন, সে আগুন সন্ত্রাস বোমা সন্ত্রাস চলছিল। তো এই পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে কিছুটা বিলম্ব তখন হয়ে গেছে। আর আরেকদিকে আমি বলবো যে এই যে প্রাক্কলিত হিসাবের থেকে যে আমাদের একটু সময়টা আবার পরবর্তীতে বেড়ে যাওয়া, এর কারণ হচ্ছে আমরা এত বড় লার্জ ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টস কিন্তু বাংলাদেশে এর আগে হয়নি, অর্থাৎ বাংলাদেশের জন্যও কিন্তু এই বিষয়গুলো নতুন ছিল। আপনি যদি দেখেন যমুনা ব্রিজ কোথায়, সে কবে করা, তারপরে কিন্তু এই ধরনের বড় একটি সেতু প্রকল্প কিন্তু পদ্মা ব্রিজই। তো আমাদেরকে দেখতে হচ্ছে যে আমরা যাদের জীবন জীবিকার জন্য আমাদের এই প্রকল্প করার কারণে তাদের উপরে কোনো ইম্প্যাক্ট পড়ছে তারা যাতে কোনো ক্ষতি না হয়। আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে যাতে আমরা মানুষকে যত কম কষ্ট দিয়ে আমাদের কাজগুলো করতে পারি সেগুলোও করতে হচ্ছে। আরেকদিকে নিজেদের আমাদের দক্ষ করে তুলতে হচ্ছে। এই সব কিছু মিলিয়ে আমাদের সময় এবং আপনার মূল্যগুলো প্রায় দেখা যায় যে আমাদের প্রাক্কলিত আমাদের কাজ শুরু করার আগে যে হিসাব তার থেকে কিছুটা বেড়ে যায়। কিন্তু এটি যদি আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তান ওদের এই প্রকল্পগুলো তৈরি করার ক্ষেত্রে আপনি পরিস্থিতিগুলো দেখেন, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে প্রাক্কলিত অর্থাৎ শুরুর যে হিসাবটা তার থেকে সবসময় সময় কিছুটা হলেও বেশি লাগে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু আবার সময় যে বেশি লাগছে তা না, আমরা কিন্তু সময়ের আগেও শেষ করে ফেলছি, এরকম নিদর্শনও আছে। এই সরকারের অধীনে উন্নয়ন হচ্ছে এবং হবে, এতে পক্ষে বিপক্ষেও মতামত রয়েছে। আসলে রাজনৈতিক চ্যালেঞ্জ কতটুকু আছে বলে আপনি মনে করেন? রাজনৈতিক চ্যালেঞ্জ তো ভীষণ, মানে ইউজুয়ালি যেটা হয় যে আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখি, ভারতে যতগুলি জাতীয় রাজনৈতিক দল আছে প্রত্যেকটি ভারতের পক্ষের দল। যদি জাতীয় স্বার্থের কখনো কোনো বিষয় আসে সামনে, তাহলে দেখা যায় যে মানে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও একমত হয়ে যায়। কোভিড ভ্যাকসিন নিয়ে যে ঘটনাটি ঘটলো, যে আমি যদি একজন সেন্সেবল মানুষ হই মিনিমাম, তাহলে আমি মানুষের মধ্যে কোনোভাবেই এই ব্যাপারটাতে ভীতি তৈরি করব না। আমি বরং মানে হোক সেটা আওয়ামী লীগ সরকার হোক, বিএনপি সরকার হোক, যেই হোক, আমি মানুষকে একজন সেন্সেবল নাগরিক হিসেবে মানুষকে এনকারেজ করব, সাধারণ মানুষকে বা যারা লেখাপড়া করেনি এই ধরনের মানুষকে, বা যারা একটু কম শিক্ষিত, যারা পুরো ব্যাপারটা জানে না, যে আপনারা আসেন টিকাটা নেন। অথচ আপনি দেখেন যে এরকম একটা পরিস্থিতি যেখানে অন্য যে কোনো কিছুই হোক আমরা দ্বিমত হতে পারতাম, কিন্তু টিকার মতো একটা জায়গাতে আমাদের দ্বিমত হওয়ার কোনো জায়গায় আসলে নেই। সেই জায়গাটিতে আমরা কি দেখলাম, যে বিএনপি জামাতের পক্ষ থেকে যেই প্রচারণাটা চালানো হলো, বিভিন্নভাবে মানুষকে কনফিউজ করা হলো। এখনও অনেক মানুষ যাদের কাছে তথ্যটি পরিষ্কার হয়নি, সেও হয়তো হেজিটেট ফিল করছে টিকা দেয়া নিয়ে। তো বাংলাদেশে রাজনৈতিক চ্যালেঞ্জগুলি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর এরকম, যে এইরকম একটা
পলিটিক্যাল এনভায়রনমেন্টে তাকে কাজ করতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন উন্নয়ন সবার জন্য। আসলে এই উন্নয়নের সুফল কি সবাই পাচ্ছে? এটা খুব ভালো একটি প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নটি আমি নিজেকেও মাঝে মাঝে করি, যে আমরা যে উন্নয়নের পথে হাঁটছি সেখানে আমাদের সবাইকে নিয়ে আমরা এগোতে পারছি কি না। তো এখানে একদম যদি সত্যি কথা বলতে হয় তাহলে আমাকে স্বীকার করতে হবে যে যখন খুব তড়িৎ গতিতে উন্নয়নের দিকে একটি দেশ এগোতে থাকে তখন কিছু মানুষ কিন্তু পিছিয়ে পড়ে। এটা আমাদের যে মার্কেট ইকোনমি, যেটির রিয়ালিটির মধ্যে আমরা থাকি, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই, এমনকি কমিউনিস্ট চায়নার ইকোনমিও কিন্তু ক্যাপিটালিস্ট মার্কেট ইকোনমি। তো এই পৃথিবীতে আমাদের উন্নয়নের যে ট্র্যাজেক্টরিগুলো, সেগুলোতে যখনই কোনো দেশ খুব ফাস্ট এগোতে থাকে কিছু মানুষ দেখা যায় পিছিয়ে পড়ে। তো সরকার হিসাবে এখানে আসলে আমাদের কি করার আছে? আমরা তো একদিকে উন্নয়নটা আমাদের দরকার, কারণ সামগ্রিকভাবে ওই উন্নয়নটা না করলে আরও মানুষের সমস্যা হবে। তো এই যারা পিছিয়ে পড়বে তাদের জন্য আমরা কি করতে পারি? বাংলাদেশে এখন আপনার প্রায় 145টি প্রকল্প আছে আলাদা আলাদাভাবে, যেগুলো আপনার বিভিন্নভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসে, অর্থাৎ সোশ্যাল সেফটি নেটের কাভারেজের মধ্যে নিয়ে আসে। এই 145টি আপনার বিভিন্ন যে প্রকল্প, এর মধ্যে আপনার দারিদ্র্য সীমার নিচে যারা চলে গেছে তাদের জন্য কিছু আপনার ভাতার ব্যবস্থা, যারা আপনার প্রতিবন্ধী তাদের জন্য শিক্ষা থেকে শুরু করে অন্যান্য ভাতার ব্যবস্থা, মহিলাদের জন্য একাধিক রকমের ভাতার ব্যবস্থা, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ, আমাদের জ্যেষ্ঠ নাগরিক যারা সিনিয়র সিটিজেন্স, তাদের জন্য বিভিন্ন অ্যালাউন্স, এরকম কিন্তু প্রতিটি পিছিয়ে পড়া খাতের জন্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যারা পিছিয়ে পড়ে গেছে তাদের জন্য প্রতিটি জায়গায় আপনি দেখবেন এরকম আলাদা আলাদাভাবে বেনিফিশিয়ারি গ্রুপ করা আছে। এবং বাংলাদেশের মতো একটি দেশের জন্য বছরে $11 বিলিয়ন, $11 বিলিয়ন শুধুমাত্র সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দ রাখা জাতীয় বাজেট থেকে, এটি কিন্তু আউটস্ট্যান্ডিং একটি ব্যাপার আমি বলবো। অনেকে এটি কিন্তু আসলে হাইলাইট আমাদের করা হয় না। এবং এই যে পিছিয়ে পড়ার মানুষ যাতে না পিছিয়ে পড়ে এবং এই সামাজিক সুরক্ষা তাদেরকে কিভাবে পিছিয়ে পড়ার থেকে রক্ষা করে, এটির কিছুটা আমরা পরীক্ষা কিন্তু আমাদের দিতে হয়েছে এই কোভিডের সময়, অর্থাৎ এই মহামারীর সময়। কিন্তু অনেকেই যারা আপনি জানেন যে গত বছর পর্যন্ত আমাদের হিসাব ছিল যে 11 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই 11 বছরের শাসনামলের মধ্যে আমরা প্রায় 80 লক্ষ মানুষকে দারিদ্র্য সীমার নিচে যারা ছিলেন তাদেরকে দারিদ্র্য সীমার উপরে আমরা নিয়ে আসতে পেরেছিলাম। এর মধ্যে অনেকেই কিন্তু সারা পৃথিবীর থেকে বিভিন্ন আপনার বিশেষজ্ঞ পণ্ডিত তারা বলছিল যে বাংলাদেশ নাকি আবার সেই আগের মতন দারিদ্র্য সীমার নিচে লক্ষ লক্ষ মানুষ চলে যাবে। কিছু মানুষ গিয়েছে, যেটি সত্যি, কিন্তু সে লক্ষ লক্ষ কেন হয়নি? কারণ এই মানুষগুলোর একটা কুশন ছিল যে সরকারের পক্ষ থেকে যে ভাতাটা অন্তত তারা পাচ্ছে, এর কারণে তারা কেউ না খেয়ে মরতে হবে না, তাদেরকে ভিক্ষাবৃত্তিতে নামতে হবে না। তো সেই জায়গায় আমরা কিন্তু এটা একটা পরীক্ষা দেখেছি যে সফলভাবে আমরা পাশ করতে পেরেছি। আমাদের অনেক বেশি দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার কথা ছিল, আমাদের গ্রোথ আরও কমে যাওয়ার কথা ছিল। সব দিক থেকেই কিন্তু আমাদের এই সামাজিক সুরক্ষার যে রেজিমটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করেছেন গত 11 বছরে, তার জন্য আমরা এটার ফলাফলটা এখন দেখছি। এবং এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর যদি ছোটোখাটো বিষয়গুলোও দেখেন তাহলেও দেখবেন যে ওনার রাজনীতি, ওনার রাষ্ট্রচিন্তা, ওনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই পিছিয়ে পড়া মানুষগুলোই কিন্তু ওনার সবচেয়ে বেশি চিন্তার জায়গা। এই দেখুন, কয়েকদিন আগেই আমি একটি ভিডিও দেখছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, হয়তো আপনারা জানেন এবং আপনার মাধ্যমে আপনাদের দর্শকদেরকেও বলতে চাই, যে মুজিব বর্ষের আমাদের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। সেখানে আমরা সারা বাংলাদেশের থেকে 9 লক্ষ পরিবারের একটি তালিকা তৈরি করেছি, যাদেরকে সরকার থেকে বিনামূল্যে বাসা তৈরি করে দেওয়া হচ্ছে। যাদের জমি নেই তাদেরকে জমি ও বাসা, যাদের জমি আছে তাদেরকে শুধু বাসা। এভাবে আমরা 9 লক্ষ পরিবার কে আমরা এই সুবিধাটি দিচ্ছি। এবং আপনি যদি 5 জন করেও ধরেন একটি পরিবারের সদস্য সংখ্যা, আপনি 4 জন করেই ধরেন না কেন, তাহলেও কিন্তু আপনার 9-4 আমাদের প্রায় 36 লক্ষ মানুষ এর সরাসরি উপকারভোগী হবে। তো সেখানে একটি সেপারেট একটি অংশ ছিল, যেটি হচ্ছে আমাদের যারা তৃতীয় লিঙ্গ, আমাদের যারা ট্রান্সজেন্ডার কমিউনিটি, তাদেরকে আপনার এই বাসা, কয়েক হাজার ট্রান্সজেন্ডারকে আমরা সিরাজগঞ্জে কয়েকদিন আগেই এই বাসাগুলো আমরা পৌঁছে দিতে পারলাম তাদের কাছে, এবং তারা খুশিতে নাচছিল। ওই ভিডিওটা দেখছিলাম আর আমি ভাবছিলাম যে তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দেওয়ার থেকে শুরু করে তাদের জন্য ভাতার ব্যবস্থা করা, তাদের জন্য বিভিন্ন জায়গায় কোটার ব্যবস্থা করা, তাদেরকে যে মূলধারার সমাজে ফেরত নিয়ে আসা, এই সব কিছু কিন্তু আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে। এবং বাংলাদেশে যদি আপনি বিভিন্ন শারীরিক এবং মানসিক প্রতিবন্ধিতার বিষয়গুলো দেখেন, বাংলাদেশের মেইন স্ট্রিম ডায়ালগের মধ্যে, ডিসকোর্সের মধ্যে এগুলো ছিল না। এগুলোও কিন্তু গত 11-12 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার অত্যন্ত সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুল
ওনাদের প্রচেষ্টাই কিন্তু আমরা এই বিষয়টিকে আমাদের উন্নয়নের ভাষায়, আমাদের উন্নয়নের কারিকুলামের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি। আপনার কথায় উঠে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর দিচ্ছে। ঠিক তেমনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমেও দুর্যোগ সহনীয় ঘর, মুজিব কিল্লা, বন্যা আশ্রয়কেন্দ্র সহ নানা প্রকল্প হাতে নিয়েছে। তো আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এছাড়া মনুষ্য সৃষ্ট দুর্যোগের পাশাপাশি জনসংখ্যার আধিক্যের কারণেও সমস্যায় পড়তে হয়। এই দুর্যোগ মোকাবেলার পাশাপাশি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, জনগণের আয় বৃদ্ধি, খাদ্য সরবরাহের ভারসাম্য আনয়ন এবং দরিদ্র বিমোচনে গ্রামীণ অবকাঠামো সংস্কার, রক্ষণাবেক্ষণ সহ কর্মসংস্থান সৃষ্টির নানা উদ্যোগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক গ্রহণ করা হয়েছে। ডেভেলপমেন্টের ব্যাপারে বাংলাদেশ ইতিমধ্যেই সারা পৃথিবীতে মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় তো উই আর দ্য মডেল, উই আর এন এক্সাম্পল। এগুলির ব্যাপারে কিন্তু বাংলাদেশ যথেষ্ট সফলতা অর্জন করছে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে নির্মাণ করা হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র। সারা দেশে 423টি বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে। নির্মাণাধীন রয়েছে মুজিব কিল্লা। ঘূর্ণিঝড় বা বন্যায় স্থানীয়দের জানমালের নিরাপত্তার জন্য এই মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে। 1972 সালের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়, বন্যার সময় জানমালের রক্ষার্থে মাটির কিল্লা নির্মাণ করা হয়, যা পরবর্তীতে মুজিব কিল্লা নামে পরিচিতি পায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগে ঝুঁকি হ্রাস কল্পে গৃহহীন পরিবারের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হয়েছে। এভাবেই বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত হচ্ছে। এছাড়া শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভিডিও চিত্রে দেখলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দুর্যোগ সহনীয় ঘর, বন্যা আশ্রয় কেন্দ্র, মুজিব কিল্লা সহ নানা প্রকল্প হাতে নিয়েছে। তো এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে আমি তথ্যচিত্রের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এই বিষয়টা কিন্তু আসলেই দেখা যায় যে আমাদের উন্নয়ন নিয়ে যখন আমরা বিভিন্ন আলোচনা করি, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার জায়গায় যে সাফল্য আমরা দেখাতে পেরেছি বিগত আমি বলবো 2 দশকে, এটি কিন্তু খুব একটি জায়গা পায় না। আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের বন্যায় ক্ষয়ক্ষতির হিসাবটি আমরা বেশি বিদেশি মিডিয়ায় আসে, অথচ আমার মনে হয় যে সারা পৃথিবীরই কিন্তু বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের যেটি সাইক্লোন প্রোটেকশন প্ল্যান বা সিপিপি, এটি কিন্তু সারা বিশ্বে এখন সমাদৃত। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ইউনাইটেড নেশন সবাই কিন্তু বিভিন্ন উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোকে বাংলাদেশের এই সাইক্লোন প্রিপেয়ারনেস প্ল্যান বা সিপিপি, যেখানে আপনার বিভিন্ন রকমের সরকারি, বেসরকারি, ভলেন্টিয়ার সবাই মিলে এই ধরনের দুর্যোগ মোকাবেলার কাজগুলো আমরা করে থাকি, এটি কিন্তু তারা সাজেস্ট করেন যে তারাও কিন্তু এগুলো ফলো করতে পারে। এবং এর সবচেয়ে আপনার লেটেস্ট উদাহরণ কিন্তু আমরা দেখে আসলাম করোনা মহামারী চলাকালীন অবস্থায় কিন্তু আমাদেরকে সেই প্রলয়নকারী সাইক্লোন আমফানের মুখোমুখি হতে হয়, যেটি কিন্তু বাংলাদেশের প্রায় 23টি জেলায় এর আপনার প্রভাব পড়েছিল। কিন্তু সেখানে আপনি যদি এখন থেকে 20-25 বছর আগের এই ধরনের দুর্যোগ যখনই আসতো তখনকার ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যাগুলো আপনি দেখেন এবং এখনকারগুলোর সাথে মিলান, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ আসলে কতটা এগিয়ে এসেছে এই জায়গায়। এর পাশাপাশি কিন্তু আমাদের আবার আরেকটি ভয়ঙ্কর বিষয় নিয়েও চিন্তা করতে হচ্ছে, যেটিতে আমি বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশকে না, সকল দেশকেই, এই সংশ্লিষ্ট সকল দেশকেই নেতৃত্ব দিচ্ছেন বিশ্বমণ্ডলে, সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জের কারণে সারা পৃথিবীতেই অনেক জায়গাতে এটা এখনও তাত্ত্বিক আলোচনায় আছে। বাংলাদেশের জন্য কিন্তু বিষয়টি তাত্ত্বিক না, বাংলাদেশের জন্য কিন্তু আমাদের এটা জীবন জীবিকার বিষয়। বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে বিভিন্ন উপকূলীয় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট রেফুজিজ তৈরি হচ্ছে, যারা এই ধরনের ওয়েদার প্যাটার্ন, ক্লাইমেট প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে যেই দুর্যোগগুলো হচ্ছে বা বাড়ছে, সেগুলোর কারণে তারা ঘরছাড়া হয়ে যাচ্ছে। তো এই ধরনের মানুষগুলোকে আপনার রিহ্যাবিলিটেট করার জন্যই কিন্তু সবচেয়ে বড়, আপনারা কয়েকদিন আগেই দেখেছিলেন যে আমরা কক্সবাজারেও একটি প্রথমে এত বড় একটি হাউজিং প্রজেক্ট করলাম, যেখানে আপনার এই ক্লাইমেট রেফুজি যারা, তাদেরকে রাখা হচ্ছে। তো এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই সবসময় যে দুর্যোগের ব্যাপারে খুবই সিরিয়াস, এবং এর কারণে শুধু আজকে কাদের জন্য কাজ করতে হবে উনি তা ভাবছেন না, উনি কিন্তু সামনে এই ক্লাইমেট চেঞ্জ, এটার আসল ইম্প্যাক্ট কিন্তু আমাদের থেকে 2-3 প্রজন্ম পরে ওরা বুঝতে পারবে। তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু দেশেই না,
সারা পৃথিবীতে এই বিষয়ে এখন অ্যাডভোকেসি করে যাচ্ছেন। বাংলাদেশে এই মুহূর্তে আপনারা জানেন যে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বলে একটি বিভিন্ন দেশের একটি সংগঠন করা হয়েছে, যে যাদের কাজই হচ্ছে জলবায়ু পরিবর্তনের থেকে যেসব দেশের ঝুঁকি সবচেয়ে বেশি সেগুলোর হয়ে তারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন জায়গায়। সেই ক্লাইমেট ভালনারেবল ফোরামের এই মুহূর্তে লিডারশিপ কিন্তু বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের উন্নয়ন যেমন হচ্ছে, আবার দুর্নীতির খবরও পেপার পত্রিকায় আসে। আসলে এখান থেকে বেরিয়ে আসার উপায় কি আছে বলে আপনি মনে করেন? যেটা কমন কথা বলি সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট এবং করাপশন হ্যান্ড টু হ্যান্ড যায়, এটা আমরা সবসময় জানি, শুনেছি। তো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে সেই করাপশন হলে আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি কিনা, এইটা হলো জরুরি দেখা দরকার। তো আমরা সোফার যতটুকু দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর এই সময়টাতে বা ওনার সরকারের সময়, যারা এই ধরনের কাজ করেছে তারা কিন্তু বেশিরভাগই কেউ জেলে, কেউ সাজা হচ্ছে, কারো বিচার চলছে, এরকম অবস্থাতে আছে। আমি একটা অন্য জায়গা নিয়ে কথা বলবো, মানে প্রথমে একটা অপ্রিয় কথা বলে নিই, সেটা হচ্ছে একটি জাতীয় চরিত্র নিয়ে যদি আমরা কথা বলি, আমি খুব খারাপ শোনায় তারপরেও বলি, আমাদের একজনের হাত আর একজনের পকেটে, বিভিন্নভাবে ছোট জায়গা থেকে শুরু করে একেবারে বড় জায়গায় আমরা যারা আছি, আমাদের একজনের হাত অন্যজনের পকেটে। সর্বক্ষণ মাথায় চিন্তা যে কিভাবে আমি একটা অবৈধ সুবিধা নিব। সেটা কিন্তু শুধু এমপি মন্ত্রী আমলা এই লেভেলের ব্যাপার না, আমাদের একেবারে মানে নিচু স্তর থেকে শুরু করে বড় জায়গা পর্যন্ত। এইরকম একটি জাতির এত বড় একটা ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে যাচ্ছেন, সেখানে তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন কিছু না কিছু হবেই। এটা মানে আপনি যদি না চান, আমরা তো আর এঞ্জেল দিয়ে, ফেরেশতা দিয়ে তো আর আমরা প্রকল্প বাস্তবায়ন করব না। আমাদের ভাই ব্রাদার যারা সরকারি চাকরিজীবী আছে, যারা ঠিকাদার আছে, যারা বিভিন্ন জনপ্রতিনিধি আছে, আমার আপনারই তো ভাই ব্রাদার, তারা কেউ না কেউ, তো তারা তো এঞ্জেল না, আমাদের সোসাইটিরই অংশ। তো সেই জায়গাতে আমাদের দেখার মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে আমাদের সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। ব্যবস্থা নেওয়া হলে উদাহরণ তৈরি করে হবে এবং ভবিষ্যতে এই কাজগুলি করতে লোকে নিরুৎসাহিত বোধ করবে। আসলে সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে হচ্ছে। তো আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। দর্শক, অবাক বিস্ময়ে বিশ্ববাসী আজ বাংলাদেশের এগিয়ে যাওয়া দেখছে, অনুকরণ করছে এদেশের সার্বিক উন্নয়ন চিত্র। দর্শক, আজ এ পর্যন্তই। দেশকে ভালোবাসুন, দেশের উন্নয়নে কাজ করুন। আল্লাহ হাফেজ।